চাঁদের বুড়ি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আমরা আজকে যে ভারতবর্ষে বাস করি, অনেক অনেক বছর আগে এই ভারতবর্ষ ছিল মগধ, দ্বারকা, মৎস্য, মদ্র, সিন্ধু, পাঞ্চাল, অবন্তী এমন অনেক ছোট ছোট রাজ্যে বিভক্ত এক অন্য ভারতবর্ষ। প্রত্যেক রাজ্যের ক্ষত্রিয় রাজাই নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করেন। হিংসায়, দম্ভে, সামান্য কারণেই প্রতিদ্বন্দ্বী রাজ্যকে আক্রমণ করে। তারা সকলে নিজেদের ছোট ছোট রাজ্যের চিন্তায় ভারতবর্ষের কথা ভাবতে ভুলে গিয়েছিলেন। সেই সময় ভারতবর্ষের পশ্চিম প্রান্তে দ্বারকা বলে এক স্বাধীন রাজ্য ছিল। সেই রাজ্যের রাজাই তখন উপলব্ধি করেন এই খণ্ডে খণ্ডে ছোট ছোট রাজ্যে বিভক্ত ভারতবর্ষকে এক অখণ্ড সাম্রাজ্যরূপে গড়ে তুলতে হবে। যদু বংশের সেই রাজাই ছিলেন পরম পুরুষ শ্রীকৃষ্ণ। হে ক্ষত্রিয় কুলধিপতিগণ, আমার প্রতিবেশী সকল রাজ্যের অধিপতি আপনারা। মহাবীর, মহাপরাক্রমশালী, সম্মানীয় রাজা আপনারা। আপনাদের এই সভায় আহ্বান কেন করেছি জানেন? না না না, জানি না, বলুন। আমরা প্রত্যেকেই নিজেদের রাজ্যখণ্ডে আবদ্ধ। নিজের রাজ্য ছাড়া আর কিছুই ভাবছি না। রাজ্যের পরিধি বিস্তৃত করবার জন্য, শক্তিশালী করবার জন্য পরস্পরের রাজ্য আক্রমণ করছি, যুদ্ধে অবতীর্ণ হচ্ছি। এছাড়া কি আর অন্য কিছু ভাবতে পারি না আমরা? একজন রাজা আর এর থেকে বড় আর কি ভাবনা থাকতে পারে? নিজের রাজ্য ছাড়া আর কি নিয়ে ভাববে সে? ভারতবর্ষ, 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 ভারতবর্ষ। হ্যাঁ, ভারতবর্ষ। মগধ, দ্বারকা, মৎস্য, সিন্ধু, পাঞ্চাল এই সমস্ত ছোট ছোট রাজ্যের পাঁচিল ভেঙে ফেলে দিয়ে গড়ে তুলতে হবে এক সংহত ধর্মরাজ্য, এক নতুন ভারত, মহাভারত। অবশেষে একদিন তার অন্তরের সন্ধান সার্থক হল। তিনি তার অন্তর্দৃষ্টিতে দেখতে পেলেন তার স্বপ্নের মহান ভারত সৃষ্টির বীজ পোঁতা রয়েছে হস্তিনাপুর নামে এক রাজ্যে। সেই রাজ্যের রাজা পাণ্ডু তার জন্মান্ধ দাদা ধৃতরাষ্ট্রের উপর রাজ্যভার সমর্পণ করে চলেছেন বিশ্রাম ভ্রমণে। সঙ্গে তার দুই স্ত্রী কুন্তী ও মাদ্রী। দেখো কুন্তী, দেখো মাদ্রী, অরণ্যের কি অপরূপ শোভা, কি সুন্দর সবুজ চারিপাশ। কিন্তু এই সুন্দর নির্মল সবুজের পিছনেই তো বাস করে নির্মম হিংস্র সব প্রাণী। বন্যেরা এই বনেই সুন্দর, ওই প্রাণীরা তো হিংস্র আমাদের কাছে, নিরুপায় হয়ে আত্মরক্ষার জন্য। দেখুন হস্তিনাপুর রাজ, কি সুন্দর এক হরিণ শাবক, কেমন নিশ্চিন্তে জল খাচ্ছে। চলো সামনে থেকে ওকে দেখি।
এই অরণ্যে আমরা মোটেই ওদের অতিথি নই। দেখলে তো কেমন ভয় পেল। মহারাজ, ওই দেখুন ঋষি কুটির। চলো ওই কুটিরেই আশ্রয় নেওয়া যাক। সূর্য খুব শীঘ্রই পশ্চিমে ঢলে পড়বে। ওদিকে হস্তিনাপুরে শুরু হয়েছে মহাভারতের ন্যায় আর অন্যায়ের সব থেকে বড় পরীক্ষা। বিশাল এই মহাভারতকে এই পরীক্ষায় অবতীর্ণ করলেন শকুনি, ধৃতরাষ্ট্রপত্নী গান্ধারীর ভাই। এ কি হস্তিনাপুর রাজ, একা রাজসভায়? আমি তো একাই শকুনি। এই রাজসভা, এই হস্তিনাপুর রাজ্য, এই সব কিছুর থেকেই আমি বিচ্ছিন্ন, একা। আর আমার বোন, আপনার স্ত্রী গান্ধারী, সে তো স্বইচ্ছায় আর সবকিছু থেকেই বঞ্চিত। কি অন্যায় তার? আজ আমার বোন গান্ধারী কেন এই হস্তিনাপুরে রানীর গৌরব পেতে পারে না? কেন আপনি বড় ভাই হয়েও পাণ্ডু হস্তিনাপুরের রাজা? সবই অদৃষ্ট শকুনি, সবই অদৃষ্ট। এতে আমার কোনো বিরোধ নেই, সমস্যাও নেই। তাই বুঝি অমন সযত্নে হস্তিনাপুরের ওই রাজমুকুটে পরম যত্নে হাত বুলোচ্ছিলেন? ভাই পাণ্ডু মৃগয়া করে ফিরে এলেই এ মুকুট আমি ফিরিয়ে দেব। এ তো সাময়িক দায়িত্বভার। তাঁর অবর্তমানে এই রাজসিংহাসন পূর্ণ রাখার ব্যবস্থা মাত্র। রাজমুকুটের এই গৌরব কেমন লাগছে জামাইবাবু? খুব ভালো, তাই না? তাই বুঝি এই ফাঁকা রাজদরবারে একা একা সেই গৌরব উপভোগ করছেন? না না, এ কি বলছো শকুনি? ছি, এমন কথা মনে আনাও পাপ। আমি জানি এ রাজমুকুট সাময়িক। পাণ্ডু ফিরে এলেই তাকে ফিরিয়ে দেবেন। তাই তো বলছি, দেখবেন এই রাজমুকুট, এই রাজ সিংহাসন, এই রাজ গৌরব যেন অভ্যাসে পরিণত না হয়। দিয়ে দিতে কষ্ট হবে। শকুনি, জামাইবাবু বুঝি, ও না 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 না, হস্তিনাপুর রাজাধিপতি বুঝি বিরক্ত হলেন? ক্ষমা করবেন আমায়, আমি বরং চলেই যাচ্ছি। ওই রাজমুকুট পরিধানের গৌরব উপভোগে আমি বাধা হচ্ছি বুঝি? না 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 না। ওইদিকে ওই ঋষি কুটিরে মহারাজ পাণ্ডু ভ্রমণে বার হবার জন্য প্রস্তুত। কুন্তি, মাদ্রি, তোমরা এই কুটির গৃহেই অপেক্ষা করো। ভ্রমণ শেষে আমি শীঘ্রই ফিরে আসব। ততক্ষণ আমরা চিন্তায় রইলাম মহারাজ। দিনের আলো ফুরোবার আগেই আপনি ফিরবেন, এই প্রতীক্ষায় রইলাম। আমি ক্ষত্রিয়, ধনুর্বিদ্যায় পারদর্শী। দুশ্চিন্তার কোনো কারণ নেই। বিদায়। এই অরণ্যের প্রাণীরা বোধ করি সত্যিই শান্ত। চারিদিক এত নিস্তব্ধ, তারই মধ্যে পাখির মিষ্টি কলরব। দীর্ঘ পথ পরিক্রমা হলো, এবার দুদণ্ড বিশ্রাম নিলে ভালো হয়। এই যে বাঘের গর্জন, ওই তো, কি ভয়ানক! কুন্তি, মাদ্রি, এই অরণ্যে মোটেই নিরাপদ নয়। কোথায় গেল বাঘটা? ওই তো, আওয়াজটা তো ওই দিক থেকেই আসছে। মনে হচ্ছে আমাকে শব্দভেদী বাণ প্রয়োগ করতে হবে।
এই কার আর্তনাদ শুনলাম? কার? আমাকে দেখতেই হবে। হায় ভগবান, এ কি করেছি আমি? নিকিন্নস, আমি যে ওই বাঘটাকে... মহারাজ পাণ্ডু, মহারাজ পাণ্ডু দেখুন, আপনার তীর আমার বন্দীকে বিদ্ধ করেছে। আপনার শিকারের নেশা আমার স্ত্রীর প্রাণ কেড়ে নিয়েছে। ও ছাড়া আমার যে আর কেউ ছিল না। আমি যে আজ নিঃস্ব হয়ে গেলাম। ক্ষমা করুন মুনিবর, আমাকে আপনি ক্ষমা করুন। আমি যে বাঘের গর্জন শুনে তীর ছুঁড়েছিলাম। শুধুমাত্র শব্দ শুনেই তীর নিক্ষেপ! এত ক্রোধ, এত অহংকার, এত আত্মবিশ্বাস! আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন মুনিবর। ক্ষমা? আমি যদি আপনাকে ক্ষমা করি, তাহলে তো আমার প্রাণের থেকে প্রিয় এই কিন্না মরুর আত্মা শান্তি পাবে না। না না রাজা, আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। আমি অভিশাপ দিচ্ছি, আমার স্ত্রীর প্রাণনাশের সঙ্গে যেমন আমি চিরদিনের মতো সন্তান লাভ থেকে বঞ্চিত হলাম, তেমনি আপনারও সন্তানের জন্ম হলেই আপনার মৃত্যু হবে। সেই কখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, এখনো যে মহারাজ ফিরলেন না। আমার যে বড়ই দুশ্চিন্তা হচ্ছে দিদি। হয়তো মহারাজ এই অরণ্যের গভীরে প্রবেশ করেছেন। যদি পথ ভুল করেন। না না বোন, ওই দেখো, ওই দেখো মহারাজ আসছেন। মহারাজ, মহারাজ ঋষিপত্নী কিন্নামরুকে তো আপনি স্বইচ্ছায় হত্যা করেননি, তবে কেন এই অভিশাপ? না কুন্তি, না। হস্তিনাপুরের রাজার এমন অবিবেচকের মতো কাজ করা উচিত হয়নি। শুধুমাত্র শব্দ শুনেই আমি লক্ষ্যভেদ করতে চেয়েছিলাম। আমার তীরেই তো ওই মুনিপত্নীর প্রাণ নাশ হয়েছে। আপনি দুশ্চিন্তা করবেন না মহারাজ, আমাদের কোনো সন্তান চাই না। এ কি বলছো তুমি কুন্তি? হস্তিনাপুরের কোনো বংশধর থাকবে না? প্রজাদের আমি কি উত্তর দেব? মহারাজ চলুন, আমরা রাজ্যে ফিরে যাই। কুলগুরুর সাথে পরামর্শ করি, উনি নিশ্চয়ই এই অভিশাপ থেকে মুক্তির কোনো একটা উপায় বলতে পারবেন। আমিও তাই ভাবছি কুন্তি। কাল সকালেই আমরা হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা হব। তাই হবে মহারাজ। না মহারাজ, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেভাবেই হোক, মুনিপত্নীর মৃত্যুর জন্য আপনিই দায়ী। শাস্ত্রমতে এ পাপ, অপরাধ। নিজে একজন রাজা হয়ে অপরাধের শাস্তি ভোগ না করলে আপনি আপনাদের প্রজাদের অপরাধের বিচার করবেন কেমন করে? এই অভিশাপ থেকে মুক্তির কোনো রকমই কি কোনো উপায় নেই কুলগুরু? আছে মহারাজ, আপনাকেও এই অপরাধের জন্য শাস্তি ভোগ করতে হবে। কি সেই শাস্তি? আপনি মহারাজ, শাস্তি বিধান করা তো আপনার কাজ। ঋষি কিন্নসের অভিশাপ, তার পত্নী হত্যার পাপ আপনারই। শাস্তি আপনি নির্ধারণ করুন। আমাকে এবার বিদায় দিন মহারাজ। কুলগুরু ঠিক বলেছেন কুন্তি, শাস্তি আমাকে পেতেই হবে। ইচ্ছাকৃত হত্যার জন্য আমি মৃত্যুদণ্ডের বিধান দিই, কিন্তু এই অনিচ্ছাকৃত হত্যার জন্য আমি নিজেকে বনবাসে নির্বাসিত করলাম। দাদা ধৃতরাষ্ট্রকে এই হস্তিনাপুরের দায়িত্ব সঁপে আমি বনবাসে যাব কুন্তি। না মহারাজ, না। কুন্তি, ভুলে যেও না, আমি তোমার স্বামী শুধু না, এই হস্তিনাপুরের রাজা। এই হস্তিনাপুরের গৌরব আমি নষ্ট হতে দিতে পারি না। রাজধর্ম পালনে
আমাকে বাধা দিও না কুন্তি। মহারাজ কি এই বনবাসে এসে বিমর্ষ হয়ে পড়েছেন? না কুন্তি, না। এই বনবাস আমার নিজের নির্ধারিত। আমার অপরাধের শাস্তি আমি মাথা পেতে নিয়েছি। তাহলে তাহলে আপনার এই মনোকষ্টের কারণ কি? আমরা তো আপনার সঙ্গেই আছি মহারাজ, তারপরেও। তোমরাই আমার মনোকষ্টের কারণ। আমার কৃতকর্মের ফল তোমাদের ভোগ করতে হচ্ছে। আমার পাপের প্রায়শ্চিত্ত তোমরা করছো। আমরা যে আপনারই অর্ধাঙ্গিনী মহারাজ। আপনার পাপ, আপনার পুণ্য, সুখ দুঃখ সবকিছুরই অংশ হয়ে গেছি আমরা। এসব ভেবে আর দুঃখ পাবেন না স্বামী। না কুন্তি, না। আমি যে তোমাদের কোনো সুখই দিতে পারলাম না। আপনার সঙ্গে থাকতে পারছি, এর থেকে বড় সুখ আর কি হতে পারে? আপনি এমন কষ্ট পেলে আমরাও যে কষ্ট পাই মহারাজ। কুন্তি, তুমি জানো হস্তিনাপুরের রাজ্যপাট ছাড়ার দুঃখ আমার নেই। বনবাসের এই জীবন আমার কষ্টের নয়, কারণ তুমি আছো, মাদ্রি আছে। আমার বেদনার জায়গাটা বুঝবে না। আপনি বোঝালে নিশ্চয়ই বুঝবো মহারাজ। মনে করে দেখো, তোমাদের নিয়ে যখন অরণ্য ভ্রমণে বেরিয়েছিলাম, মজা করে আমি এক শর্ত রেখেছিলাম তোমাদের কাছে। শর্ত? অরণ্য ভ্রমণের সময়? শোনো কুন্তি, শোনো মাদ্রি, আজ আমরা এক মজার খেলা খেলব। খেলা? কি খেলা মহারাজ? এই ঘোড়ার পিঠে উঠে আমরা তিনজনেই ছুটব। দেখব তোমরা আমাকে এই ঘোড়দৌড়ে হারাতে পারো কিনা। যদি আপনি হেরে যান? তাহলে আমি তোমাদের 5টি সন্তান উপহার দেব। আর যদি আমরা হেরে যাই? তাহলে তোমরা আমাকে দেবে। এ কেমন মজার শর্ত মহারাজ! হেরে গেলেও তো আপনারই জিত হবে। তোমাদেরও তো হারলেও ক্ষতি নেই। ভারী অদ্ভুত খেয়াল আপনার। তবে তাই হোক, আমি বড়, তাই আমি 3 জন সন্তান উপহার দেব। আর মাদ্রি ছোট, তাই 2 জন সন্তানের দায়িত্ব ওর উপর। 5 জনই কিন্তু আমার সন্তানই হলো। ঋষি কিন্নসের অভিশাপে সে তো আর সম্ভব নয় স্বামী। অযথা কেন তাহলে কষ্ট পাচ্ছেন আপনি? আর কি কোনো উপায় নেই কুন্তি? আমি তো আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। অভিশাপ মুক্তির পথ তো আর নেই। আছে। আছে? বলো, বলো কুন্তি, কি সেই পথ? আমার মনে পড়েছে, একবার ঋষি দুর্বাসা আমার সেবায় তুষ্ট হয়ে আমাকে বর দিয়েছিলেন। বর? কি সেই বর? আমাকে এমন এক মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন, সেই মন্ত্র বলে আমি দেবতাকে তুষ্ট করতে পারি। দেবতাগণ তুষ্ট হলে আমাকে আশীর্বাদ করবেন, বর দেবেন, তখন আমি আমার সন্তান চাইব। বাহ কুন্তি, এই যে সত্যিই সুন্দর উপায়। তাহলে তুমি আর দেরি করো না, আজই ঋষি দুর্বাসার সেই মন্ত্র বলে দেবগণকে তুষ্ট করে আমাদের সন্তান প্রার্থনা করো। আর সময় নষ্ট করো না। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, দুর্বাসার মন্ত্র কখনো ব্যর্থ হয় না, কখনো না। এভাবেই কুন্তি এক মনে দুর্বাসার সেই মন্ত্র উচ্চারণ করলেন। স্বর্গ থেকে দেবতারা তুষ্ট হলেন, দেব জ্যোতিতে লাভ করলেন সন্তান। কুন্তির কোলে এলো ধর্মপুত্র যুধিষ্ঠির, ভীম আর অর্জুন। আর মাদ্রির কোল আলো করে এলো নকুল ও সহদেব। ওদিকে হস্তিনাপুরে গান্ধারী শতপুত্র আর এক কন্যা দুঃশলার জন্ম দিলেন। প্রস্তুত হল মহাভারত সৃষ্টির এক অন্যতম প্রধান ক্ষেত্র। বুড়ি